ক্রিকেটার সাকিব ব্রিলিয়ান্ট, বাট রাজনীতিবিদ সাকিব আই হ্যাভ নো কমেন্ট। আসলে আমি যে লেভেলের ক্রিকেটার, আমি সাকিবের ক্রিকেট সম্বন্ধে বলার মতন আমার অধিকার নেই, বা আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সে, বিকজ হি ইজ ওয়ার্ল্ড নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন অনেক দিন ধরে, এবং তার যে ক্রিকেট কন্ট্রিবিউশন এটা আনবিলিভেবল, এবং সে যে প্রতিকূলতার মধ্যে যেভাবে সে পারফরমেন্স করে গিয়েছে। তবে ব্যক্তি সাকিব এবং রাজনীতিক সাকিব কিন্তু সেম না। সো রাজনীতিক সাকিবটায় আমি যেতে চাচ্ছি না, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দেশের একটা নাগরিক যখন একটা দেশকে রিপ্রেজেন্ট করে তখন কোনো দলের পক্ষে যাওয়াই ভালো। আমার কাছে ওটা একটু ভুল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, এবং এখন তার দুটো পরিচয়। সো ক্রিকেটার সাকিব ব্রিলিয়ান্ট, বাট রাজনীতিবিদ সাকিব আই হ্যাভ নো কমেন্ট। সেক্ষেত্রে তো এখন যেহেতু সে এখন খেলার মধ্যে নেই, থাকবে কি থাকবে না, সেই জায়গাটা মানে আপনার কাছে কি মনে হয় যে সাকিবের কি এখানে স্টপ হওয়া উচিত, নাকি বোর্ড থেকে স্টপ বলে দেওয়া উচিত? আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড ডুইং এ ওয়ান্ডারফুল জব। সাকিবের ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব সেফ রোল প্লে করেছে, এবং সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সে কোথায় স্টপ করবে না করবে। তবে এখানে একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে, এর প্রথমে আমি বলেছি যে প্রত্যেকটা খেলোয়াড়কে সমান সুযোগ দেওয়া উচিত। সো একটা খেলোয়াড় যখন খেলবে সে অবশ্যই তাকে ট্রেনিংয়ে উপস্থিত থাকতে হবে, তাকে পারফরমেন্স দেখাতে হবে, তাকে যে প্রোটোকলগুলো আছে সেগুলো ফলো করে তারপরে জাতীয় দলে খেলা উচিত আমার মনে করি। তার আসলে ভবিষ্যৎটা কেমন দেখেন? আসলে এই সিরিজটা খেলতে পারছে না, সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, সাকিবকে দেখছেন কিনা? এটা তো মানুষ বলা খুব কঠিন, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। বললাম যে তার তো ধরেন দুটো চরিত্র বা দুটো মানুষের, সো ক্রিকেটার হিসাবে অটোমেটিক চয়েস হওয়া উচিত, বাট তার অন্য ব্যাপারগুলো তো ধরেন আমি জানি না। দেখেন আমরা কিন্তু আমাদের একটা এমার্জিং টিম আছে, আমাদের ন্যাশনাল টিম আছে, আমাদের প্রতিষ্ঠিত কোনো টিম নেই, আমাদের একাডেমিটা মুখ থুবড়ে পড়ে আছে, আমাদের যে গ্রাসরুটে যে ক্রিকেটার্সগুলো আছে, মনে করেন যে একটা ইন্টারন্যাশনাল কোচ ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে গেল, সে যদি গিয়ে বলে যে আমি একটা বিদেশি কোচ, আমি তোমার ক্রিকেট খেলা শেখাবো, একটা স্কুলের 99% লোক চলে আসবে খেলতে। সো এই সুযোগগুলো কাজে লাগাতে বলেছিলাম। বুলবুল ভাই, বর্তমানে বাংলাদেশ টিমটাকে কেমন দেখছেন? আসলে ইয়াং এবং দুজন সিনিয়র প্লেয়ারও আছেন, ওভারঅল কেমন দেখছেন? এখন তো ধরেন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রকম পারফরমেন্স হচ্ছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে আমি বলবো যে পাকিস্তানের সাথে জেতার পরে আমরা ভালো খেলিনি, তারপরে ওডিআইতে আমরা সবসময় ভালো খেলি। আজকে যে সিচুয়েশন আছে এবং ওভারঅল আমরা যে 2023 বিশ্বকাপেও খেলেছি, নট এ ব্যাড পারফরমেন্স, বাট টি-20তে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যদিও আমরা সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারতাম, অল্প পর্যন্ত যেতে পারিনি। পরেও বলবো যে তিনটা ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স, বাংলাদেশের যে নাম্বার অফ ম্যাচেস আমরা খেলেছি, আমাদের আশাতীত পারফরমেন্স আমরা এখনো করতে পারিনি, বাট আমাদের সে পোটেনশিয়ালটা আছে। আবুল ভাই, আপনি বাংলাদেশের যে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল 2000 সালে, প্রথম টেস্ট ম্যাচের আপনি একজন সদস্য এবং প্রথম সেঞ্চুরিয়ান। সেই 2020 থেকে 2024 শেষ হতে চলল, টেস্ট ক্রিকেটটা নিয়ে বাংলাদেশের আসলে যে জায়গায় যাওয়ার কথা ছিল নিঃসন্দেহে আমরা যেতে পারিনি। দুর্বলতাগুলো কোথায় আছে আসলে আপনার কাছে কি মনে হয়? আপনি যদি দেখেন বাংলাদেশের 24 বছর, এই নভেম্বরে কিন্তু 24 বছর হবে, এবং এই 24 বছরে কিন্তু আমরা বেশি টেস্ট ম্যাচ জিতিনি। তবে বাংলাদেশ বেশ কিছু পারফরমেন্স করেছে। আমার ফেলো ক্রিকেটার আশরাফুল একটা ইন্টারভিউতে বলছিল যে আমাদের 100-র উপরে টেস্ট ক্রিকেটার হয়ে গিয়েছে। সেখানে যদি আমরা 70টা টেস্ট প্লেয়ার হতো তাহলে হয়তো আমাদের প্লেয়ার সংখ্যা কম থাকতো। এই জন্য বলছি যে প্লেয়াররা আরও বেশি সুযোগ পেত। তো আপনি যদি র্যাঙ্কিং দেখেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং, গত কয়েকটা টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং বা আমাদের বাইল্যাটারাল সিরিজগুলো দেখেন, আমরা টেস্ট ম্যাচে অত ভালো করতে পারিনি। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে এখনও সেটা পিকনিকের মতো ক্রিকেট হয়। আমাদের দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে এখন, আমরা কয়জন জানি যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমরা ডে নাইট করতে পারতাম। কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শুরু করা উচিত ডে নাইট ক্রিকেট, যাতে আমরা দর্শক আকৃষ্ট করতে পারি। স্টেডিয়ামগুলো আমরা নতুনভাবে ব্র্যান্ডিং করা উচিত। আমাদের যেই যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় এই পারিশ্রমিকটা 3 গুণ করে দেওয়া উচিত। সো বিপিএল যেভাবে আমরা প্রচারণা করি তার কাছাকাছি যদি প্রচারণা করতে পারতাম তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ভালো হতো, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট ভালো হওয়া মানে অটোমেটিক্যালি টেস্ট টিমও ভালো হয়ে যাওয়া। তবে আমাদের যে আরেকটা বড় যেটা সমস্যা, যে আমাদের ক্রিকেটটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। আমরা যদি সারা দেশে ক্রিকেটটা ছড়িয়ে দিতে পারতাম, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, এবং সেখানে যদি আমরা মাল্টিডে ক্রিকেট যদি চালু করতে পারতাম, হয়তো এই 24 বছরে আমাদের যে কারেন্ট অবস্থান অনেক বেটার হতে পারত। আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখি, পেসাররা ভালো করছে, কিন্তু আসলে দলগতভাবে ভালো করাটার আসলে মানে মন্ত্রটা কোথায় থেকে আসবে?
ক্রিকেট খেলাটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল খেলা, বাট একটা ফ্রেমওয়ার্ক থাকে, সেই ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা দলগত ব্যাপার। তবে এখানে কিছু কিছু সেক্টর, আমরা যখন বলি না যে 11 জন খেলে, 11 জন খেলে না, 11টা স্পেশালিস্ট প্লেয়ার খেলে, যেমন মাত্র 2 জন ওপেনার খেলে, একজন নাম্বার 3 খেলে। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্পেশালিস্ট প্লেয়ারের অভাব। আমরা কিছু দেখেন, আমাদের কিছু আমরা এক পর্যায়ে বলতাম যে পঞ্চপাণ্ডব খেলছে, আমাদের অমুক ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। এই আমাদের এই যে এই তারকা প্রীতি বা একজন প্লেয়ারকে ফোকাস করে অন্যান্য ক্রিকেটারদেরকে আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে সেকেন্ড ক্লাস সিটিজেন। তো আমার কাছে মনে হচ্ছে ফোকাসটা হওয়া উচিত ছিল পারফরমেন্স বেসড। আর অফকোর্স এটা আমি বলছি যে আমাদের যে নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স আছে, সেখানে প্লেয়ারটা আরও বেশি ভালো হতে পারতো যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা আরও প্রতিযোগিতামূলক হতে পারতো। এখন তবে অনেক কিছুর পরিবর্তন এসেছে, বোর্ড নতুন সভাপতি এসেছে, বাহির থেকে দেখে মানে ওভারঅল কি মনে হচ্ছে, কতটুকু পরিবর্তন আদৌ আসছে? এখন যে কারেন্ট বোর্ড আছে এটা তো ধরেন কোনো রকমের চলছে, এখন তো ইনফ্যাক্ট দের ইজ নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি। 2 জন নতুন পরিচালক এসছে এনএসসির মাধ্যমে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট এবং একজন ফাহিম ভাই। এটা আমি বলবো যে এখনো ইটস ইনকমপ্লিট ক্রিকেট বোর্ড, নতুন কিছুই ঘটেনি বা দেখতে পাচ্ছি না। সো ইটস নাথিং নিউ। কি পরিবর্তন আসলে আনা উচিত? তাদের কাছে তো অনেক প্রত্যাশা, আসলে পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তন দেখতে চায় সব জায়গাতে, ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটের প্রতি অনেক বেশি প্রত্যাশা সবার। দেখেন, ক্রিকেট খেলাটা এত পপুলার বাংলাদেশে, বাংলাদেশে যে আমাদের 180 মিলিয়ন মানুষ আছে, সবাই ক্রিকেটকে ভালোবাসে। এই ক্রিকেটকে যেহেতু বাংলাদেশের ক্রিকেটকে সবাই ভালোবাসে, এই ভালোবাসাটা কিন্তু সারা জীবন থাকবে না যদি আমরা আমাদের ফ্যান বেস ধরে রাখতে না পারি। এর মূল কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের আরও বেশি সবাইকে সম্পৃক্ত করা উচিত। স্কুল ক্রিকেট বলেন, কলেজ ক্রিকেট বলেন, মেয়েদের ক্রিকেট বলেন। সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় তেমন কোনো কাজ আমরা করি না, যার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে ইটস ভেরি পপুলার গেম, নেভার নো, আমরা যদি 10 বছরের ভাবে চলতে থাকে হয়তো আরেকটা স্পোর্টস আমাদের জায়গায় দখল করে নেবে। প্রত্যেকটা বিশ্বকাপের আগে আসলে কোচিং প্যানেলে পরিবর্তন আসে, নতুন একটা কোচ এসেছে, আসলে ফিল সিমন্স এসেছে, খুব বেশি সিরিজ কিন্তু পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এটা আসলে কিভাবে দেখেন? আমি কিন্তু কোচ চেঞ্জ করার পক্ষপাতী না, বিকজ কোচ চেঞ্জ করা মানে আপনার একজন ডাক্তার চেঞ্জ করা, এবং একটা কোচ প্লেয়ারদের কিন্তু শুধুমাত্র স্কিল নিয়ে কাজ করে না, প্লেয়ারদের সাইকোলজি নিয়ে কাজ করে। সো ঘন ঘন কোচ পরিবর্তন অবশ্যই এটা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্যাপার। আর এখানে যে পারফরমেন্স একটা বড় ঘাটতি হয়। আর এখানে সবথেকে বড় যে ন্যাশনাল টিমের যে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না বা ট্যাকটিক্স শেখায় না, তারা মোর কাজ করে মেন্টাল পার্ট নিয়ে। সো এখানে ভাষা একটা বড় ব্যাপার, কালচার একটা বড় ব্যাপার। আর অবশ্যই যদি নতুন কোচ বারবার চেঞ্জ করতে থাকে এতে কোনো উপকার হয় না, বরং অপকারী হয়। আইসিসির সাথে আসলে অনেক বছর থেকে কাজ করছেন, রিসেন্ট টাইমে বিসিবি থেকে কোনো প্রস্তাব পেয়েছিলেন কিনা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমি আইসিসিতে আইসিসিতে প্রায় 18 বছর ধরে কাজ করছি অ্যাজ এ ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। তো আমার যে প্রধান কাজ হচ্ছে যে এশিয়ার সমস্ত দেশের ক্রিকেট উন্নয়ন, এবং তার মধ্যে আজকে যে আফগানিস্তানকে দেখছেন, এই আফগানিস্তানে কিন্তু 100% কোচই আমাদের হাতে তৈরি, 99%, 100% একদম। সো এই কাজগুলো অবশ্যই যদি আমি আইসিসি থেকেও বাংলাদেশকে সাহায্য করতে পারি, এবং আমি সেই লক্ষ্যে এখন তাকিয়ে আছি, যখন বাংলাদেশ উইল আস্ক আমার কাছে সাপোর্ট চাইবে, কখন আমি সেই আশায় তাকিয়ে আছি। আমরা যতটুকু শুনেছি যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করতে চান, যেহেতু আফগানিস্তানের আমরা দেখছি সাফল্যটা কিংবা উন্নতিটা একদম স্পষ্ট, সেই জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি আসলে আপনি ফ্রি অফ কস্ট কাজ করতে চান বাংলাদেশের ক্রিকেটের জন্য অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, সেটা নিয়ে আসলে কি ভাবছেন? দেখেন, আমরা যখন ক্রিকেট খেলতাম, আমার একটা ছোট গল্প বলি, আমরা যখন বাংলাদেশ টিমে ঢুকেছিলাম তখন আমরা $10 পেলাম ডেইলি অ্যালাউন্স। সেই $10 থেকে বাঁচিয়ে আমরা হিন্দি সিনেমা দেখতাম, আমরা টাকা সেভ করতাম। সো টাকা কখনোই বড় একটা ব্যাপার না আমাদের কাছে, বাংলাদেশটা বড় ব্যাপার। সো ক্রিকেট যদি বাংলাদেশ থাকে, ক্রিকেট থাকে, তাহলে আমরা থাকবো। তো এখানে পয়সাটা কোনো একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার না এখানে। আসলে আপনি কি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, নাকি পরিচালক হওয়ার একটা ইচ্ছা আছে? আমরা একটু গুঞ্জন শুনেছিলাম যে পরিবর্তনের বাংলাদেশে বিসিবিতে পরিবর্তন, সে জায়গায় আপনারও নামটা এসেছিল যে আপনি হয়তো প্রেসিডেন্ট হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, কিংবা অ্যাটলিস্ট ডিরেক্টর পর্যন্ত হবেন। সেটা নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? যখন ওই 5ই আগস্টের পরে যে চেঞ্জটা আসলো, তখন কিন্তু আমার সাথে সরকার থেকে যোগাযোগ করেছিল এবং আমার কাছে কিছু দিক নির্দেশনা চেয়েছিল, এবং আমি ভেরি ক্লিয়ারলি আমার যে আইডিয়াসগুলো আছে সেগুলো শেয়ার করেছিলাম। সেগুলো প্রতিফলিত হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, তবে কোনো বড় পোস্ট না, আমি সকলের সাথে মিলে কাজ করতে চাই।
সালাউদ্দিন ভাই কোচ সহকারী সিনিয়র সহকারী কোচ হিসেবে জয়েন করেছেন ওয়াশিংটনে। এটা গুড সাইন কিনা ন্যাশনাল মানে লোকাল কোচদেরকে ইন্ট্রোডিউস করা ইন্টারন্যাশনাল সার্কিটে আগে হয়েছিল, একটু কন্টিনিউটি দেন। সালাউদ্দিন এর আগেও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল এবং সালাউদ্দিনের কোয়ালিটি সম্বন্ধে কোনো প্রশ্ন নেই। ইজ আ ভেরি সাকসেসফুল কোচ। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সে বাংলায় কথা বলে, সে বাংলাদেশের কালচার জানে, প্লেয়ারদের সাথে তার একটা বাংলাদেশের হয় কি কোচিং আর এমন একটা জায়গা যেটা বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে আছে যেখানে 3টে ভাষা ইউজ করা যায়, একটা হচ্ছে তুই, একটা তুমি, একটা আপনি। তো সালাউদ্দিনের সাথে ম্যাক্সিমাম প্লেয়ারের সম্পর্ক হচ্ছে তুই। তো এটা একটা বিরাট একটা অ্যাডভান্টেজ, কত কাছের করে নেওয়া যায়। তো সালাউদ্দিনের এক্সপিরিয়েন্স, সালাউদ্দিনের যে দ্য কোয়ালিটি এবং সালাউদ্দিনের যে প্লেয়ার সাইকোলজি আন্ডারস্ট্যান্ডিং ইজ এ ওয়ান্ডারফুল চয়েস। তবে এখানে বলে রাখি যে গত 15 বছর কিন্তু আমরা কোচ সেক্টরে কোচ ডেভেলপমেন্ট করার জন্য আমরা সবসময় বলি যে দেশীয় কোচকে আমরা নিচ্ছি না কেন। যখনই আমরা দেশীয় কোচ দেখি তখন 3 জন, সালাউদ্দিনের নাম আসে, বাবুলের নাম আসে, সোহেলের নাম আসে, 2-3 জনের নাম আসে। কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখানে হওয়া উচিত ছিল 50টা কোচ যারা নাকি এই সিস্টেমের মাধ্যমে বেড়ে উঠবে। এই আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানে বা পাকিস্তানে আমি গত 2 বছরে 2টো লেভেল 3 কোর্স করিয়েছি, যেখানে আশরাফুলকে নিয়ে গেছিলাম আমি। তো সেখানে তারা 30 এবং 50টা লেভেল 3 কোর্স তারা রেডি করেছে। সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশে কখনো কোনো লেভেল 3 কোর্স আমরা করতে পারি যেখানে যারা নাকি আন্ডার-19 থেকে জাতীয় দল গঠন করে। সো শুধুমাত্র সালাউদ্দিন ইজ এ ভেরি গুড কোচ, বাট কোচ ডেভেলপমেন্টের যে পিলারটা আছে সেই পিলারটা একেবারে মুখ থুবড়ে পড়ে আছে। ভাই আসলে এখন পর্যন্ত বোর্ডকে আসলে কীভাবে রেট করবেন? ফারুক ভাইয়ের বোর্ডকে রেট করবেন, তারা বিপিএল আয়োজন করছে। আসলে তারা যখন বোর্ডের বাইরে ছিল অনেক স্ট্রাকচারাল পরিবর্তনের কথা বলছিলেন, কোনটা আসলে আগে, স্ট্রাকচার না বিপিএলটা নিয়ে আসলে ব্যস্ত হয়ে যায়? বিপিএল তো একটা জাস্ট ওয়ান অফ দ্য ইভেন্টস। তবে বিপিএল এর মাধ্যমে আমরা কি পাবো, অবশ্যই ক্রিকেটের জাগরণ, ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো এখানে আছে। তবে আমি বরাবরই গ্রাসরুট ক্রিকেটের পক্ষে কথা বলবো, মাল্টি ডে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে কথা বলবো, সেই জায়গাটা কাজ করার। স্ট্রাকচারাল যেটা বলছিলেন যে স্ট্রাকচারাল কোন স্ট্রাকচার, আপনি কি ফ্যাসিলিটি ডেভেলপ করবেন, না আপনি পাথওয়ে ডেভেলপমেন্ট করবেন, না আপনি কোচেস পাথওয়ে ডেভেলপ করবেন, আম্পায়ার্স পাথওয়ে ডেভেলপ করবেন, আমার হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী কাজ করা উচিত। তবে বাংলাদেশের ফুল মেম্বার, আপনার কাছে অত সময়ও নেই যে আপনি শুধুমাত্র একটা কাজ নিয়ে পড়ে থাকবেন। সো এখানে মনে হয় যে আমাদের দলটাকে আরও সমৃদ্ধশালী করা উচিত। আমি ক্রিকেট দল না, আমাদের যে বিসিবি যারা পরিচালনা করবে সেই দলটাকে আরও এক্সপিরিয়েন্স একটা দল থাকা উচিত যারা নাকি বাংলাদেশকে সঠিক পথ দিক নির্দেশনা দেবে। আপনার কিন্তু সরকারের পক্ষ থেকে কল করেছিল, মানে যখন ফারুক ভাই দায়িত্বে আসলেন তখন তিনি কোনো ধরনের প্রস্তাব রেখেছেন কিনা? না, আমার সাথে তার কারো কোনো কথা হয়নি। তবে যখন ওই চেঞ্জটা আসছিল তখন আমার সাথে কথা বলেছিল এবং কিভাবে কি করলে ভালো হয় আমি একটা দিক নির্দেশনা চেয়েছিল, দিয়েছিলাম। প্রতিফলিত হয়নি, বাট হয়তো ভবিষ্যতে হবে।